ওকে, সময় মিলিয়ে নিলাম। ইট ইজ ইনডিড 6 PM। আমি আজকে সকালবেলায় 6টা নাগাদ আমার ঘুম ভেঙেছে, তো সেখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে 12 ঘন্টা। আমি কোনোদিন কোনো সোমবারে জিএমটি লাইভের জন্য এত অপেক্ষা করিনি যতটা করেছি আজকের এই লাইভটার জন্য। গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু জিএমটি লাইভ। আজকে টিম চণ্ডীমঙ্গল, ব্যাধ রাজার উপাখ্যানের সঙ্গে যারা যারা যুক্ত তারা সবাই রয়েছেন ক্যামেরার এপাশে ওপাশে। তার আগে থ্যাংক ইউ ভেরি মাচ, যে ভালোবাসা, যে সাপোর্টটা আপনারা আমাদের দিয়েছেন টিম গপ্পমিরের ঠেককে, যে এইরকম একটা খুব কঠিন সাবজেক্ট সেইটা অনেকেই লিখেছেন, জানিয়েছেন, তারা ভীষণ অভিভূত হয়েছেন শুধুমাত্র উইথ দি সিম্পলিফিকেশন, ইয়েট দ্য ডিভিনিটি ইজ স্টিল অ্যাটাচড টু ইট। যে খুব সহজ সরল কালকেতু ফুল্লরাকে ছুঁয়ে দেখা যায় এরকম দুটো মানুষ, এবং তাদের জীবনের সঙ্গে যে আধ্যাত্মিকতা যুক্ত রয়েছে সেইটাকে যে আপনারা নোটিস করেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন, আমরা সত্যি সত্যি এটার জন্য কৃতজ্ঞ। আজকে অফিসিয়ালি এই সেশনটা হোস্ট করছে গোধূলি শর্মা, যার জন্য সবাই একটু জোরে চিৎকার করে উঠবে গোধূলি। ফুল্লরা আমি ভুলে গেছি, কি ভাষাটাই ভুলে গেছি। কি কথা বলবো, আমি তো ভুলে গেছি সব। আর পাশে কে বসে রয়েছে? পাশে বসে আছে কালকেতু। ও ধর্মকেতু ছেলে। না, বাট আমি বলে দিই, এখানে আজকে সবাই মানে যতজন আমরা এখানে চণ্ডীমঙ্গলের সঙ্গে যুক্ত আছি সবাই আছি, তাছাড়াও আরো অনেক অনেক মানুষ যুক্ত আছেন। আপনারা আছেন যারা শুনেছেন প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব আস্তে আস্তে শুনছেন, যারা ওয়েট করে আছেন যে দ্বিতীয় পর্বটা একটু ল্যাপ খাচ্ছেন যে ঠিক আছে একটু পরে। আমি বলে রাখছি আসল খেলা কিন্তু দ্বিতীয় পর্বেই আছে। হ্যাঁ, সবাই খেলেছে, সবাই, এবং তাদের মধ্যে বেশ কিছু খেলোয়াড় এখানে বসে আছে। আমি একবার চট করে একটু আলাপ করে দিই, তারপর সবার কাছে প্রশ্ন যাবো। প্রথমেই আছে সৃজন চ্যাটার্জি। সৃজনের গান এত 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 প্রশংসিত হয়েছে এবং এতবার বলা হয়েছে গানগুলো আপলোড করা হোক আলাদা করে, থ্যাংক ইউ। তার পাশে আছে প্রদ্যুৎ কান্ডারি, যে একেবারে সবকিছু নিয়ে গান। এটা প্রদ্যুতের, আর প্রদ্যুতের পাশে যিনি বসে আছেন তাদেরকে থ্যাংক ইউ বলার কথা। তো প্রদ্যুৎ আর রাজর্ষি, যিনি চণ্ডীমঙ্গলটাকে পুরোপুরি সত্যি সত্যি পুনর্গঠন করেছেন, একেবারে তাই। তার পাশে আছে দেবলীনা। নমস্কার। গানে যাদের মিষ্টি মিষ্টি মেয়েদের গলা শুনেছেন তার মধ্যে একজন হচ্ছে দেবলীনা দেবলীনারও আমাদের সঙ্গে প্রথম কাজ, দেবলীনা গানের টিমে ছিল। তার পাশে আছে আমাদের সিংহ রাজা, ওকে তো আপনারা সবাই চেনেন, রৌনক এখানে সিংহের চরিত্র করে এত 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 প্রশংসিত হয়েছে। ইনফ্যাক্ট অনুজয় বলেছিল যে সিংহটা করার ওর খুব ইচ্ছে ছিল। যাই হোক, তার পাশে আছে অঙ্কিতা, যাকে আপনারা নানা রূপে দেখেছেন, ভয় পেয়েছেন, কিন্তু মেয়েটা কত মিষ্টি, ওর গান শুনেই বুঝতে পেরেছেন। সো এই আর্ট ক্যামেরাটা যে ধরে আছে, আমি একবার একটু তাকেও দেখিয়ে দিই। ইনি হচ্ছেন, যিনি না থাকলে আপনারা গল্পটা শুনতে পারতেন না, রাজা রঘুনাথ, যাকে মুকুন্দরাম সারা রাত ধরে মশা কামড় না খাইয়ে, এটা দারুণ একটা কমেন্ট এসে, আমি এটা বলবো তোমাকে, দাঁড়াও। আমি একটু উঠে আসতে চাই মহারাজ রঘুনাথের পাশে। মহারাজ, আপনি গল্প শুনতে চাইলেন, তাও আবার এইমাত্র আমি গল্প লেখা শেষ করেছি মহারাজ, তারই মধ্যে আপনার এত তাড়া কেন মহারাজ? না, আসলে মহারাজ অনেক চিন্তা দুশ্চিন্তা মাথায় রয়েছে। কলিঙ্গ রাজ আক্রমণ করতে পারেন, তার মধ্যে যদি চণ্ডীমঙ্গল শুনে আমি একটু আশ্বস্ত হতে পারি। মহারাজ, আপনার বিচক্ষণতা দেখে আমি মুগ্ধ হলাম। আপনার মতন মহারাজের কৃপা কজনের ভাগ্যে জোটে, কিন্তু এক রাত্রিরে পুরো গপ্প, লোকে এখন ব্যস্ত ভোটে। ক্ষমা করবেন মহারাজ, দুটো এপিসোড জুড়ে পুরো গপ্পটা স্প্লিট করে দেওয়া হয়েছে মহারাজ। হ্যাঁ, যে যার নিজের মতন করে দুটো এপিসোড উপভোগ করবেন, দুটো এপিসোডের লিংক আমরা দিয়ে দিয়েছি এই লাইভের কপিতে। ওকে গোধূলি, সবার আগে আমি রাজস্বীর কাছে যাবো, সবার কাছেই যাবো। তার আগে প্রথম রাজস্বীর কাছে যাই। রাজস্বীর কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে, যখন আমাদের প্রথম প্রাথমিক আলোচনা হয়েছিল যে এটা করা যায় কিনা, প্রস্তাব তোমার কাছ থেকে এসেছিল, আমি বলেছিলাম আমি একটা মিউজিক্যাল করতে চাই। তখন তুমি বলেছিলে চণ্ডীমঙ্গল করবে। আমাদের কোনো মানে এটা সম্মত হতে কোনো 1 সেকেন্ডও লাগেনি, আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম হ্যাঁ। তো এটাকে এখনকার অডিও স্টোরির মতো করে লেখা তোমার কি চ্যালেঞ্জ ছিল?
চ্যালেঞ্জ এই প্রশ্নটা খুব জটিল প্রশ্ন, কারণ চ্যালেঞ্জ একমাত্রিক ছিল না। প্রথম চ্যালেঞ্জ ছিল অবশ্যই 500 বছরের পুরনো একটা টেক্সট, সে বাংলাও একটু অপরিচিত, অদ্ভুত আমি বলবো না, অপরিচিত। তার উপর সেটা একটা কাব্য, তাকে এখনকার ভাষায় এখনকার মতো করে উপযোগী করে তোলা, মাঝখানে তো 500 বছরের একটা গ্যাপ, সেই গ্যাপটা পূরণ করাটা ছিল একটা চ্যালেঞ্জ। তার উপর আমি এর আগে কখনো মিউজিক্যাল, আমার লেখবার ইচ্ছে ছিল, কিন্তু মিউজিক্যাল আমি নিজেও কখনো লিখিনি। একটা আইডিয়া ছিল, আমি বহুকাল আগে কলেজ টলেজে পড়তে মিউজিক্যাল পারফরমেন্সের স্ক্রিপ্ট লিখতাম, তার উপর ভরসা করে কিছুটা হলো। মডেল খুঁজে পাওয়া একটা সমস্যা ছিল, সেই জন্য সমস্যা বলবো না, একটা চ্যালেঞ্জ ছিল। এই সব মিলিয়ে মিশিয়ে সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে পড়াশোনাটা করা, কারণ আমাকে প্রচুর পড়তে হয়েছে। আমি চণ্ডীমঙ্গলের একাধিক এডিশন আমি রেফার করেছি, কনসাল্ট করেছি, তার সঙ্গে সেকেন্ডারি রিডিং করতে হয়েছে আমায়, সঙ্গে আনুষঙ্গিকভাবে চরিত্রগুলো কিভাবে তৈরি হয় সেইটা ভাবতে হয়েছে। আর আমি সব থেকে বড় কথা যেটা দেখলাম, মাঝখানে 500 বছরের গ্যাপটাকে পূরণ করার জন্যই সম্ভবত শুধুমাত্র গল্পটা রিটেল করে দিলে চলবে না। মানে তাতে কালকের ফুলের গল্প তো মোটামুটি সবাই জানে, মানে কোনো না কোনোভাবে শুনেছে, শুধুমাত্র গল্পটা বলে দিলে তার ইউএসপিটা কি থাকতে হবে। আমার মনে হয়েছিল যে গল্পটা কেন আজও প্রাসঙ্গিক সেইটা বোঝানোটাও খুব দরকার। মানে আসলে এক একটা টেক্সট তো একই সঙ্গে যে কোনো বলার মধ্যেই তার একটা নতুন ব্যাখ্যা লুকিয়ে থাকে, আমার মনে হয়েছিল সেই ব্যাখ্যাটা দেওয়ারও খুব দরকার। সেই জন্য আমার মনে হয়েছিল স্বয়ং কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীকেই আমার চরিত্র হিসেবে এই পুনর্কথনে নিয়ে আসার প্রয়োজন। আমি খুব যত্ন নিয়ে মুকুন্দ চরিত্রটিকে নির্মাণ করেছি, আমার যাপন, আমার পড়াশুনো, আমার জীবন দর্শন, অনেক কিছু মিশিয়ে, এবং মির্দা সেটা অসাধারণ করেছেন। অসাধারণ তুমি আমার কথা বললে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ চার্লি, হ্যাঁ শুনছি শুনছি। ও আমার টিম আমাকে রেগুলার আপডেটস পাঠাতে থাকে যে লাইফটা কেমন প্রসিড করছে। তো আমার টিম আমাকে বলছে, আরে আমার লোভী টিম, সেই টিম বলছে যে তোমাকে না 1 মিনিটের বেশি ফ্রেমের বাইরে রাখা যাবে না, তোমাকে কিন্তু লাইভের মধ্যে কথা থাকতে হবে থাকতে হবে। যেই মুহূর্তে ও মুকুন্দরাম চক্রবর্তীর কথা বলেছে, তাক করে আমি ওখান থেকে উঠে এখানে চলে এসেছি। আরে প্রদ্যুৎ, যে কাজগুলো এত যত্ন নিয়ে রাজর্ষি গুপ্ত তোর হাতে তুলে দিল, সেটা তুই কি করলি? এটা অত্যন্ত সিরিয়াস একটা কথা, এইভাবে বলা যায় না। এটা ছোট কথা, আমি এক কথায় যদি বলি এটা অলৌকিক। কারণ অলৌকিক হয়েছে, কারণ আমার মনে হয় যে হ্যাঁ, কারণ লেগে পড়তে গেছি। কারণ সাধারণত আমার একটা গান করতে আমার মিনিমাম 3 দিন সময় লাগে। কি বলছিস? আমি তো 2 মিনিটে গিয়ে দিতে পারি। আমাকে গান করতে বল, আরে 2 মিনিটে হয়ে যাবে। তো ওটা মিউজিক প্রোডাকশন করতে সময় লাগে, সময় সাপেক্ষ। এখানে 13খানা গান আছে, শ্লোকা গান নেই, সেটা আমি পেয়েছি 1 সপ্তাহ। তো এটা আমার কাছে মনে হয়েছিল প্রথম পারবো না। আমি গধূলিকে বললাম, গধূলি আমি পারবো না, এটা সম্ভব না, এটা হবে না। গধূলি বললো মায়ের আশীর্বাদে সব হবে। আমি সত্যি দেখলাম, আমি যখন জিনিসটা পাঠালাম করে, কি করেছি না করেছি আমি টেকনিক্যাল ব্যাপারে যাবোই না, যেতেই চাই না, কিন্তু আমি করে ভাবলাম যে হ্যাঁ সত্যি মায়ের আশীর্বাদ না থাকলে আসলে ক্যাপ্টেন এটা হয় না, এটা হয় না। এটা মায়ের আশীর্বাদ ছিল, অলৌকিক একটা দৈব একটা আশীর্বাদ না থাকলে এই জিনিস হতে পারে না। আমার হাত দিয়ে গেল, কারোর হাত দিয়ে হতে পারে না। প্রদ্যুতের কাজের ক্ষেত্রে একটা কথা বলতে চাই, যারা শুনেছেন তারা তো শুনেছেনই, আবার যদি যখন শুনবেন, কারণ অনেকেই লিখেছেন বারবার শুনছি বারবার শুনছি, রিভিউ করার জন্য তো আমাদের অনেকবার শুনতে হয়েছে। আর এই কাজটার ক্ষেত্রে আমরা সবাই মানে সচেতন হয়েছিলাম, প্রত্যেকটা জিনিস যেন একদম পারফেক্ট করার চেষ্টা করেছি। তো প্রিভিউ করতে গিয়ে বারবার আমার যেটা মনে হয়েছে, আপনারা যদি খুব মন দিয়ে শোনেন দেখবেন বিজিএমটা একেবারে সিচুয়েশনের সঙ্গে সঙ্গে, এবং টাইম লাইন আছে তো, স্বর্গ একটা আলাদা জায়গা, তারপরে ব্যাধ ফুলরা কালকেতুর একটা আলাদা জায়গা, রঘুনাথ এবং মুকুন্দ বসে আছে একটা আলাদা টাইম এন্ড স্পেসে। এই প্রত্যেকটা সাউন্ড আলাদা আলাদা করে প্রদ্যুৎ ক্রিয়েট করেছে, এবং যেখানে স্বর্গ, শুধু স্বর্গ নয়, যেখানে দেবী চণ্ডী আসছেন প্রত্যেকটা জায়গায়, সেটার সাউন্ডটাও আলাদা করে তৈরি করা হয়েছে। এবং অবভিয়াসলি যার গলায় গল্পটা আমরা শুনছি, মুকুন্দ, তার তো একটা স্পেশাল ট্রিটমেন্ট হয়েছে। আমি এটা প্রশ্ন করতে চাই, তুমি কেন মুকুন্দকে সবসময় স্পেশাল ট্রিটমেন্ট দিলে? আমরা যে হিরো হিরোইন, আমাদের গলাটা কিন্তু আরেকটু রোমান্টিক করতে পারতে। হ্যাঁ
ও কি করবে? তোমরা যত রোম্যান্স চাইবে ও তো জাস্ট ওটাতে এফেক্ট দেবে। মুকুন্দের জন্য স্পেশাল তুমি একটু পার্সোনালি করেছো। তার বড় কারণ আছে। আমার একটা কথা বলার আছে, আমি ওকে বলেছিলাম এটা না খুব মুকুন্দ খুব অথর্ব একটা রোল, এটা আমি ওকে বলেছিলাম। না, তার থেকেও বড় কারণ আছে হচ্ছে কালকে তোর ফুল্লরা আছে, মুকুন্দ নামে কি আছে? রঘুনাথ আছে, রঘুনাথ আছে। এই করে একটা ঘুম ভাঙিয়ে গল্প শুনবে। না বাট সিরিয়াসলি তুমি আমাকে একটু বলো, এই যে ডিফারেন্ট জায়গা, ডিফারেন্ট সময়, ডিফারেন্ট ইমোশন, সিচুয়েশন, সবকিছু তুমি ভাবলে কি করে? এটাই আমার কাছে প্রথম জিনিসটা ব্যাপার ছিল, ক্যাপ্টেন মাথার উপর বসে আছে এভাবে আমার কিছুতেই সিরিয়াস কথা আসছে না। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই আমরা টেকনিক্যাল ব্যাপারে যাই, মানে যেতে হয়। সেটা আমরা রাতের ছবি যখন দেখাই, রাতের চিত্র দেখাই, সেটাকে তৈরি করতে গেলে আমার বেসিক যে জিনিসপত্রগুলো লাগে, রাতের ঝিঝি পোকা, প্যাঁচার ডাক, বা দিনের হলে পাখির ডাক, স্বর্গে কি দেবো, পাখি ঝিঝি পোকা কোথা থেকে আসবে? তো সেইখানে ইটস ভেরি চ্যালেঞ্জিং যে ওখানে সাউন্ডস্কেপটা কিরকম হবে, একটা দৈব, একটা ডিভাইন একটা জিনিসপত্র হবে, সেটা কি দিয়ে করব? সাউন্ড দিয়ে তো করতেই পারবো না, মিউজিক দিয়ে করতে হবে। তো এটা সত্যি মানে আমার কাছে বিরাট একটা চ্যালেঞ্জ ছিল, এবং আমি বারবার বলছি মা চণ্ডীর আশীর্বাদ না থাকলে আমি কেন, কারোর ক্ষমতা নেই এই প্রোডাকশন এত কম সময় নামাবার। দোধুলি। এরপরে আমি আসবো সৃজনের কাছে, কারণ সৃজনের গান শুনে আমি একটু আগে আমরা বলা বলি করছিলাম, এরকমই একটা সোমবার ছিল, আজকে যেমন একটু আপনাদের মনে হচ্ছে যে আজই বৈশাখী আসছে, কিন্তু আসছে না। আমি ইনফ্যাক্ট রিকোয়েস্ট করবো শোভনকে একটু বাইরে যেতে, মানে এই যে বাইরে হাওয়াটা দিচ্ছে এটা একটু ক্যামেরায় যদি ধরা যায়, রাইট? সো বাইরের পরিবেশটা এখন যেরকম দেখছেন, যেদিনকে গানটা রেকর্ড করা হয়েছিল, যেদিনকে সবকটা গান মোটামুটি আমরা রেকর্ড করেছিলাম, সেদিন ঝড় বৃষ্টি হয়েছিল, বিভৎস রকমের ঝড় বৃষ্টি। আপনাদের মনে আছে একটা সোমবার, অ্যান্ড ওই রকমই একটা পরিবেশ মোটামুটি আজকেও হয়ে রয়েছে। হাওয়া দিচ্ছে কিন্তু ভীষণ গরম, আর আমাদের ক্যামেরা পার্সন ঘামছে। হ্যাঁ, তো এইরকম একটা পরিবেশে আমরা যখন সৃজন ভেতরে রেকর্ড করছে, দেবলীনা, অঙ্কিতা, রাজস্বীও বসে রয়েছে, প্রদ্যুৎ অফকোর্স রয়েছে, এবং এরা প্রত্যেকে এই মহাযজ্ঞে সামিল, তখন আমরা যে ওদের জন্য খাবার আনাবো সেটার জন্য কোনো ডেলিভারি পার্সন পাচ্ছি না, এই পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে। অ্যান্ড পরে অনেক পরে মনে পড়েছে যে আমাদের স্টুডিওতে অনেকগুলো ম্যাগি ছিল, সেগুলো একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছে। অ্যান্ড আরো অনেক জটিল সিচুয়েশনের মধ্যে কাজ চলছিল সেই পার্টিকুলার দিন, আর আজকে অনেকটা ওরকমই থমথমে হয়ে রয়েছে। আমি জানি না আজকে ঝড় বৃষ্টি হবে কিনা। আবহাওয়া দপ্তরের ওপর তবে থেকেই আমার ভরসা চলে গেছে, যবে থেকে ওরা ওই আজ কাল বৈশাখী হবে, তাই আমি বুঝতে পারি না যে আজ হবে না কাল হবে নাকি আজকাল বৈশাখী হবে। যাকে শোভন, মানে দিস ইজ নট দ্যাট শোভন, মানে বৈশাখী কাল বৈশাখী, আর যে ক্যামেরা ধরে আছে তার নাম শোভন। সৃজন, নমস্কার। এই কাজটা নিয়ে বলতে গেলে আমি অলরেডি বলেছি অনেকবারই, আমি ক্যামেরার সামনে এসেছি এই কাজটাকে নিয়ে বলতে। এখন বিশেষত মিউজিককে নিয়ে যেটা আমার বলার, এবং মিউজিকের আগে স্ক্রিপ্টটা নিয়ে যদি আমি আসি, যখন আমাকে গাইতে বলা হলো, অধিকাংশ ক্ষেত্রেই আমি যেটা ফেস করি, সবার আগে যেটা সম্মুখীন হই সেটা হলো যে বেশিরভাগ ক্ষেত্রেই যে স্ক্রিপ্টে ভুল সংস্কৃত যে আমাকে যখনই কোনো স্তোত্র গানো হয় বা যখন এরকম কিছু হয়, তখন স্ক্রিপ্টে আমি বেশিরভাগ ক্ষেত্রে মোটামুটি ভুল সংস্কৃত পাই। তো এক্ষেত্রে যখন পেলাম, তখন কয়েকটা জায়গায় যখন আমার একটু সন্দেহ হলো যে এটা কি ব্যাকরণগতভাবে ঠিক না ভুল, সঙ্গে সঙ্গেই প্রদ্যুৎ রাজস্বীকে বললেন যে চলে আসতে, একসাথে বসেই আমরা আলোচনা করলাম। আলোচনা করেই আমরা সোজাসুজি একদম স্টুডিওতে ঢুকে গেলাম গান গাইতে, রেকর্ড করতে। তো এখন যেখানে যে সন্দেহগুলো ছিল অতি সহজেই সে ব্যাপারগুলো মানে নিরসন হয়ে গেল, কারণ যিনি লিখেছেন তিনি সত্যি সত্যি বিষয়টার মধ্যে ঢুকে পুরো ব্যাপারটা করেছেন, যেটা আমার কাছে এটা একটা খুব কি বলবো, মানে আমাকে এটা ভাবিয়েছে। মানে এই ধরনের কাজ যে কোনো সাহিত্য, যে কোনো গল্প অনেক সহজে হয়তো হয়ে যেতে পারে, কারণ সেটা হয়তো অনেক সহজ আর কি, কিন্তু একটা পুরনো বিষয়কে এভাবে প্রেজেন্ট করতে গিয়ে তার সঙ্গে সংস্কৃত ভাষা, পুরনো বাংলা ভাষা, এবং সেটাকে নতুন বাংলা ভাষার মধ্যে সেটাকে অনুবাদ করা, তার নতুন রূপ দেওয়া, সেইখানে খুব সহজেই দেখলাম যে, দেখতে পেলাম যে যিনি
সব শ্লোকগুলোকে ব্যবহার করেছেন, খুব বুঝে শুনে ভেবে চিনতে ব্যবহার করেছেন, এবং তার এই বিষয়ে যথেষ্ট নিষ্ঠা পড়াশোনা আছে, এটা আমি বুঝতে পারলাম, প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা খুব গুরুত্বপূর্ণ, প্রদ্যুৎ বলছিল যে কিভাবে সাউন্ডস্কেপটা বানিয়েছে। যে কোনো ভারতীয় বা সংস্কৃত বা দেবদেবীর ব্যাপার হলেই যেটা সবার আগে আসে তানপুরা, ড্রোন বা কতগুলো হয়তো বেলস, সেগুলোকে ছাড়া, সেগুলোকে বাদ দিয়ে ও যে একটা অদ্ভুতভাবে একটা অন্য যেটা শুনে মনে হবে এটা ঠিক জাগতিক নয়, যে সাউন্ডস্কেপটা, সেরকম একটা সাউন্ডস্কেপও বানিয়েছে। এটা কিন্তু বিশেষভাবে সাধুবাদ দেওয়ার মতো ব্যাপার, যেখানে আমরা জানি একটা শ্লোক মানেই একটা তানপুরা চলে এলো, শ্লোক মানেই একটা তার সঙ্গে সঙ্গে সেতার বেজে উঠলো, যেটা হয় এটা যার সঙ্গে যেটা যায় সবচেয়ে সহজে, যেটা আমাদের মনের মধ্যে যেটা থাকে আর কি। সেটা ছাড়াও যে এভাবে ও ভেবেছে, তার জন্য এটা দারুণ। কিন্তু আমার একটা প্রশ্ন আছে গুরুজি, কি আমি একটা সিনেমা দেখেছিলাম, ও কালকে তোর বাবা আমাকে দেখাইছিল অনেকদিন আগে, হ্যাঁ অনেকদিন আগে, তো ও ফিল্মের নাম ছিল কি সারাবি, আর উসে সিনেমাতে अरे अमिताभ बच्चन, जया पर्दा, शराबी, तो वो फिल्म में अमिताभ बच्चन एक जोन के देखे एक लाइन बोलते हैं कि मूछे हो तो नथुलाल जैसे हो वरना ना हो। একটু গুরু শুধু এক্সপ্লেইন, সেটা নয়, প্লিজ এক্সপ্লেইন। আমি এই ব্যাপারে বলতে চাই, আগের দিন সৃজন এসেছিল একটা কাজে, প্রদ্যুৎ এসেছিল, তাতে প্রদ্যুতের কমপ্লেন ছিল সৃজনের গোফটা কি সুন্দর, আমার গোফটা তো এরকম নয়, তাই জন্য আমার ছবিটা ভালো ওঠেনি। মানে আমারটা তো নিচের দিকে, এদিকে যেন ক্যামেরা না আসে। সৃজন তোমার জন্য একটা গান, সৃজন তোমার গোপটা কি সুন্দর, আমি বলবোই বলবো। আরে যেটা আমার, এক সেকেন্ড ঘোরা ক্যামেরা প্লিজ, আমরা চণ্ডী মঙ্গল নিয়ে হ্যাঁ, of লাইভ course. করছি বলে আমরা সবাই সিরিয়াস থাকবো, তার কি তো কোনো মানে নেই। হ্যাঁ, আমরা সবাই যে যার মতন করে, ঠিক আপনারা যেরকম লোয়াকে বসে বা অফিস ক্যান্টিনে বসে বা বাসে ট্রামে কোনো অ্যাপ ক্যাব সার্ভিসের ক্যাব বুক করছেন, এরকম অবস্থাতেও যে আপনারা ইয়ার্কি ঠাট্টা মারেন না, ওগুলো আমাদের মধ্যেও সর্বোপরি সব থেকে বেশি বোধহয় এই ঘরটাতে হয়। স্টুডিওর ভেতরে ওটা অন্য পরিবেশ, ওটাকে আমি মন্দির মসজিদের মতোই ট্রিট করি, কিন্তু এই জায়গাটায় আমাদের নানান ধরনের খেলি, এই যে স্টাইলে চণ্ডী মঙ্গলটা চালিয়ে রেখেছি, যাতে এটা পেছনে তোমার ঘুরছে। কাছে আসবো, দাঁড়াও, তোমার প্রশ্নগুলোতে আসবো, আমি এবার ওর কাছে যাবো। আরে মনা থেকে মিষ্টি একটা বিয়ের গান তোর কেমন লাগলো আচ্ছা, আমি কিন্তু গাইতে? দেবলীনা আর ওদেরকে, হ্যাঁ, এই আমি একটা সিটটাকে এক্সচেঞ্জ করি, এদিকে আরেকটু রুনো। বেসিক্যালি আমি তার আগে একটা কথা বলতে চাই। আমাদের 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন ভাষা ভবনে একটা জিএমটি অন স্টেজ হয়েছিল, চণ্ডীমঙ্গলে একটা ছোট্ট পার্ট। আমার সেখানে আমি লাইভ, দাদা আমাকে ডিরেক্ট করেছিল মানে কি করে গাইতে হবে, গিয়েছিলাম। ওটা আমার গাওয়ার কথা ছিল না সেদিনকে। আমি কোন দাদা? হ্যাঁ, আমি জাস্ট জিজ্ঞেস করতে আসছি, ও ক্লারিফাই করে দে কোন গান। অ্যাকচুয়ালি আমাকে সকালবেলা সেদিন ফোন করা হয়েছিল যে অঙ্কিতা তুই গাইছিস তো আজকে, খুব মিষ্টি করে ফোনটা করলো, তুই গাইছিস তো আজকে, বাহ বাবা কখন আসছিস, আচ্ছা তোকে না আর একটা কাজ করতে হবে, একটা হবে ওটা গাইতে হবে। এবার অন্য একজনের গাওয়ার কথা ছিল, সে কোনো কারণে উপস্থিত হতে পারেনি। আমাকে সেখানে অন স্টেজ একদম, আমি জানি না আমি কি করব, কিচ্ছু না, দাদা একটু ছোট্ট কিছু বলে দিয়েছিল, আমি ওখানে লাইভ সবটা করেছিলাম। এবং সেইটা একটা মানে মা চণ্ডী সত্যি দয়া, আমার ওখানে আমার গাওয়ার ছিল, উনি হয়তো চেয়েছিলেন, তাই জন্য এই বড় প্রজেক্টটাতে দাদা আমাকে মাথায় রেখে যে অঙ্কিতাকে এই জায়গাটা করানো যায়, এই জায়গাটা এইভাবে করানো যায়। এখানেও তাই, দাদা আমাকে কিচ্ছু বলে না, একটা গান পাঠালো, বলে এটা ফুল্লোড়ার বিয়ের গান, এটা করে আসবে। এখানে এসে দেখছি মানে সাগর, আমাকে দেখানো হয়েছিল সুইমিং পুল, সাগর, মানে একে তো এত স্তোত্র শ্লোক এইসব, আর বাইরে বৃষ্টি চরম। তো ফুল্লোড়ার গানটা নিয়ে আমার ইনস্টাতে ডিএম এ অনেকে করেছে গানটা, আরো দিদি প্লিজ গানটা আরো বড়। ঠিক আছে, ঠিক আছে, আর পরে পরে আমার যেটা, আমার হঠাৎ অঙ্কিতার ইয়ে শুনে মনে হলো আমরা একটা মনা ভার্সন বের করতে পারি না এই বিয়ের গানটা, অঙ্কিতার গলাতে। উক্ত শিল্পীদের অনুপস্থিতিতে
অঙ্কিতা আর দেবলীনা আজকে আমাদের চণ্ডীমঙ্গল ভক্তি কল্যাণ সংঘের তরফ থেকে গান পরিবেশন করছেন আপনাদের সামনে। এটা বিয়ের গান, যার যার বিয়ে হয়নি সে উঠে চলে যেতে পারে। আচ্ছা, এটা যেহেতু কালকেতু আর ফুল্লরার বিয়ের গান, তো আমি রিকোয়েস্ট করবো কালকেতু আর ফুল্লরাকে ওদের পেছনে গিয়ে একটু নামাতে, প্লিজ প্লিজ প্লিজ। এটা দারুণ লাগবে দেখতে ভিজুয়ালি, কারণ ওরা বেশ ম্যাচিং করে একটু এসছে। হ্যাঁ, তোমাদের বিয়ের গান, তোমরা দাঁড়িয়ে একটু ফিল দাও। প্রদ্যুৎ, তুমি কি কন্ডাক্ট করতে চাও? ওকে, আর পেছনের উলুগুলো আমরা দেখব। এবার আমরা লাইভ দেখতে চলেছি। হ্যাঁ, কিভাবে প্রদ্যুৎ ডিরেক্ট করে, প্রদ্যুৎ কিভাবে ডিরেক্ট করছে। ওভার টু ইউ। এই তোরা সাটা দাও দেখি। ধর চল। বেদবতী ফুলোরা গলে ফুলহার, কালকে তু শনির বিবাহ বিশাল। লজ্জা পাচ্ছে। বাজায় উলু দেয় সবে করে সম্ভাষণ, পরিজনে মিলে সবে প্রার্থনা করে, সুখের প্রদীপ যেন জ্বলে সংসারে। চৌদিকে নর নারী নানা উপচার, মঙ্গল হোক বিবাহ। সবাই বলো মঙ্গল হোক বিবাহ বিশাল, মঙ্গল হোক বিবাহ। আমাদের সভাপতি মহাশয় সৃজন বাবুকে আমরা মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। উনি আমাদেরকে সম্বোধন দেবেন। নাগরিক সম্বোধনা। সব প্ল্যান কেটে গেছে। গধূলি একটা প্ল্যান বানিয়েছিল। হ্যাঁ, প্রত্যেকের কাছে যাবে, প্রত্যেকে জিজ্ঞেস করবে এটা আপনার কি। তোমার কাছে সবার শেষে আছে, প্ল্যান আমার কিছুই ঘাটেনি। আচ্ছা, এর দেবলীনা তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, বলতে চাই যে সামনে এসো। হ্যাঁ, ফুল্লরা কালকে তো গানটা তো শোনালাম, ওটার তো মানে শুটটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর লেখাটা তো গদুলিদি লিখেছে, মানে এসে মানে আমাকে প্রদ্যুৎদা যখন পাঠিয়েছে লেখাটাই আমার এত পছন্দ হয়েছে। আর হলো যে ঐগিরি নন্দিনী যে গানটা, ওইটার হ্যাঁ ওই গানটা মানে কি যে করেছে এটা প্রদ্যুৎদাই জানে। ডেসক্রিপশনটা ছিল অসম্ভব খুলছে, মা এবার হ্যাঁ। আবির্ভূত হচ্ছেন, সেখানে একটা করে কত হারমোনি রকম করেছে। হারমোনি সেকশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হারমোনি সেকশনটা অসাধারণ অসাধারণ। এই আয় তুই এদিকে আয়। আমি এখানে একটা কথা বলতে চাই। এই বিয়ের গানটা আমি গোটা স্ক্রিপ্টটা লেখার সময় দেখলাম যে এই জায়গায় একটা বিয়ের গান খুব ডিমান্ড করছে, বা আমি কবিতা লিখতে পারি না, গানও লিখতে পারি না। আমি গধূলিকে সোজা বললাম যে গধূলি এখানে একটা বিয়ের গান ডিমান্ড করছে। গধূলি বললো হ্যাঁ আচ্ছা। আমি বললাম তুমি লিখবে ওটা। মানে হাতের কাছে একজন এরকম লিরিসিস্ট থাকলে আর আমি সে দায় কেন নেব? আমি ওটা গধূলিকে দিয়ে দিলাম, এবং তার ফলে কি দাঁড়ালো সে তো আপনারা শুনেইছেন, শুনছেন, আরো শুনুন, শোনান। থ্যাংক ইউ গধূলি। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি হিরোর কাছে একটু আসি। তুই কিন্তু কতগুলো এটা বোধহয় তোর প্রথম এইরকম একটা অদ্ভুত মানে মাইথোলজিক্যাল ফোক সব মেলানো একটা চরিত্র। এটা বোধহয় তুই গল্পমেরের থেকে এরকম চরিত্র কখনো করিসনি। প্রাগৈতিহাসিকে তোর একটা আঞ্চলিক টান ছিল, কিন্তু সেটা তো একদম আধুনিক একটা চরিত্র। তো তুই বাংলা সাহিত্যের ছাত্র হিসেবে কালকেতু ব্যাদরাজা হওয়ার এক্সপিরিয়েন্সটা বল। হ্যাঁ, এটা খুবই মানে অদ্ভুত। অদ্ভুততার কারণ হচ্ছে কি, এর আগে আমি বলেওছি, ভিডিওতেও আমি বলেছি, এর আগে একটাই স্মৃতি ছিল পড়া ছাড়া, সেটা হচ্ছে যে অভিনীত হতে দেখা বহুরূপী প্রযোজনা। কিন্তু সেটা যে আমার কাছে চলে আসবে সেইটা আমি খুব একটা ভেবে উঠিনি। এবং দেখতে পাওয়া গেলে, মানুষটাকে দেখতে পাওয়া গেলে কি ব্যাচটার চরিত্র এরকম করে বললাম, এবার তো দেখতে পাওয়া যাবে না। কিন্তু যেটা বিষয় ছিল হচ্ছে যে ওই যে অন্তজ শ্রেণীর মানুষ যে বনে জঙ্গলে থাকে, তার গলা কেমন হবে, তার বলা কেমন হবে, তো সেইটা আমার খুবই আনন্দ হয়েছে। সেটা সেই চেষ্টা করাতে, মানে হয়েছে কি হয়নি থেকেও পরের কথা, সেইটা আমার খুব আনন্দ হয়েছে। এবং যে সরলতা আছে কালকেতুর মধ্যে এবং যে উত্থান আছে, সেই গোটাটাই আমার খুবই 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 আনন্দ হয়েছে যে কালকেতু আমি করতে পেরেছি। এবং তোমার যদি মনে থাকে, আমরা তো মানে এটা যে ওকে মানে কালকেতু বা ফুল্লরা এদের যে একটা আলাদা টান বা আলাদা ডাইলেক্ট করা হবে, এটা কিন্তু আমরা কেউ ডিসাইড করি না। আমরা পুরো জিনিসটা কিন্তু ভেবেছিলাম যেরকম ভাবে লেখা আছে সেইভাবেই হবে। এটা অনুজয় কিন্তু মানে টেবিলে এনেছে, যার ফলে আমাকে ওর সঙ্গে যেতে হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এইটা যেভাবে অনুজয় অভিনয় করে দেখিয়েছে মাইকে বা শুনিয়েছে, আমি এর আগে একটা জিনিস বলে দিই আপনাদের, যে অনুজয় তো তার আগের জন্মে নীলাম্বর, ঠিক যেভাবে ফুল্লরা তার আগের জন্মে ছায়াবতী।
সো সেখানেও আমাকে অনুজয়কে প্রয়োজন, আবার গোধূলিকেও দরকার, কারণ এটা তাদের আগের জন্মের ওই অভিশাপ পেল যে জন্মে, এবং সেটার জন্য একটা ডিস্টিংক্ট আলাদা গলা বা আলাদা কণ্ঠ ডেলিভারি যদি বলি, সেটা আমার দরকার ছিল দুজনের কাছ থেকে। ওই ডিমার্কেশনটা মানে ডায়ালেক্টটা ঢোকানো, মানে এটা অনুজয় নিজে মাইক্রোফোনে প্রথম টেস্ট করে আমাদের শোনায়, এবং আমাদের একটাই কনসার্ন ছিল যে এটাকে কনসিস্টেন্টলি টেনে যেতে হবে কিন্তু, কারণ এটা এই ডায়ালেক্ট শুধু নয়, এই ডায়ালেক্টের মধ্যে হাসি আছে, কান্না আছে, জয় আছে, পরাজয় আছে, যুদ্ধ আছে, অনুশোচনা আছে, সব হারানোর ভয়ও রয়েছে। তো এই একটা ডায়ালেক্টের মাধ্যমে সেটা মেনটেন করাটা, মানে একজন আদিবাসী মানুষ যেভাবে কাঁদবেন, শহুরে মানুষ কিন্তু সেভাবে কাঁদেন না। তো এই অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয়েছে আমাকে নয়, যাকে, তার নাম কালকেতু উর্ফ অনুজয় চট্টোপাধ্যায়। না, এটা শুধু আমার কৃতিত্ব বললে বলা হয়, নিজের ওপর আস্থা এবং ব্রেনোলিয়ায় ভরসা। এইভাবেই ক্যামেরা ঘুরতে থাকবে, থ্যাংক ইউ বলবে, ও একে থ্যাংক ইউ বলবে, এরকম কিছু নয়। আমি রৌনকের দিকে একবার ফিরতে বলবো, কারণ রৌনক সিংহের গলায় শুধুমাত্র ওটা ভয়েস এফেক্ট দিয়ে হয় না, না, ওই এবং এই বিক্রমটা। তুমি যেটা বললে, আমি জাস্ট একটা জিনিস বলি, প্রদ্যুৎ আমার কাছে একটাই রিকোয়ারমেন্ট নিয়ে এসেছিল যে যারা যারা যে সমস্ত জন্তুদের ডায়লগ আছে, যাদের আমরা ইমাজিন করতে পারি, হাতি আমাদের চোখের সামনে একটা মানে সেই বিভৎস একটা দানবীয় চেহারা, সিংহ তাই, বাঘও তাই, তুমি ওই গলাগুলো মানে একটু ওরকম রেখো, ঠিক আছে? সবগুলোতে হয়তো রাখতে পারিনি, কিন্তু রৌনকেরটাই প্রদ্যুৎ একদম যথার্থ পেয়েছে। এবং তুই সেটা বল যে তুই কি ভেবেছিলি সিংহটা তো ক্যারেক্টারটা করার যখন সময়? প্রথমে আসে, মানে আমার একটা না খুব বদভ্যাস আছে, আমি বড্ড বেশি প্রশ্ন করি। আমরা পার্লামেন্ট থেকে সাপোর্ট করলাম। আমি ক্যাপ্টেনকে প্রচন্ড জ্বালাই, গোধূলি দিকেও তাই, এবারে শোভনদাকেও জ্বালিয়েছি। প্রথমে যখন এলাম আমি বললাম যে আচ্ছা এটা কি একটু হিউম্যানিক না ইনহিউম্যানিক হবে ভয়েসটা। শোভনদা বলে যে নর্মাল, মানে খুব বেশি আগে নর্মাল সিং। এবারে আসার পরে ক্যাপ্টেন আমাকে ওই গ্রাঞ্চটা দিতে বললো। এবারে ঢোকার পর একটা তো চোখের সামনে ভিজুয়ালাইজেশন, মানে একটা প্রতিচ্ছবি থাকে যে তার ফ্রেমটা কেমন, পশুটার, তার সিংহের গলাটা আমরা কেমন জানি, যথেষ্ট চওড়া। এবার সেই অনুযায়ী ওই ফ্রেম থেকে যদি এরা ওইটা এই জিনিসটা যখন আসছে, তো সেইটা মানে ওই মায়ের উপর ছেড়ে দিয়েছিলাম। মা যদি দুদিন আমি কথা বলতেও না পারি, আমার কোনো অসুবিধা নেই, তোমার বাহন হিসেবে করছে আমাকে। আমি একটা রিকোয়েস্ট করবো, রৌনক যদি একটা সিংহের কোনো একটা লাইন তুমি বলো আর কি, আমি সামনে থেকে দেখতে চাই। আচ্ছা আমি বলে দিচ্ছি, লাইনটা হচ্ছে, তোর সামনে সিংহী, সিংহী, সিংহ সিংহীকে বলছে, জাস্ট সিম্পল তিনটে শব্দ, আমার খিদে পেয়েছে। এই কথাটা সিংহ সিংহীকে বলছে। ধরে নিলাম প্রদ্যুৎ সিং অনেকদিন খেতে পায়নি, আমার যাবতীয় যা খাবার সব এই খেয়ে নেয়। রোমান্টিসিজমটা নেই এখানে। হ্যাঁ, কার? তোমার না আমার? সিংহ এখানে রোমান্টিক না, কারণ তো অলরেডি সিংহীর থাকতে পারে, তুমি চাইলে। কিন্তু লেজ ধরে ঘুরিয়েছে এরকম করে, ওটাই ঘুরিয়েছে এইভাবে, সেটা পশুরাজ, মান সম্মান এমনি ধুলোয় মিশে গেছে। ঠিক আছে, আমি সিংহী। বাড়িতে প্রচন্ড পেঁদানি খেয়ে গেছে, তার খিদে পেয়েছে। আমার খিদে পেয়েছে, তুমি তখন বলছি কোথায় যাবো? যেখান থেকে হোক নিয়ে আসো। এই যে কি এটা যখন আসছে, মানে এটা একটু হয়তো অন্যরকম হতো। নিজেই সিংহির ডায়লগ বলে না, আমি একটা কথা বলতে পারি, এই যে পুরুষ প্রধান সমাজ, এটাতে বোঝা যায়। সিংহে বড় সময় বলছে যে আমার খিদে পেয়েছে, তার আর সিংহে- সিংহে বলছে যা কোথা থেকে পাও। তাই নয়, বোধ, শুধু তাই নয়, আমাকে বলতে দেওয়াই হলো। বাড়িতে যে রান্না আমি করিনি, আমার যে শরীরটা খারাপ, সেটা বলতে দেওয়া হলো না। কি অদ্ভুত। প্রদ্যুৎ ওই স্কেল ম্যাচিং এর ব্যাপারটা বলো, অদ্ভুত ভাবে। হ্যাঁ, আমি তোমার এবার আমি তোমার মানে এখানে তো প্রচুর মজার ঘটনা ঘটেছে, প্রচুর মজার ঘটনা। সব থেকে অনেক মজার ঘটনা এই মুকুন্দরামকে নিয়ে আছে, ওটা আমি সবার শেষে আসবো। যে এই যে আপনারা যার গলায় গল্পটা শুনে চোখ দিয়ে আপনাদের জল বেরিয়ে গেল, আপনারা হাপুস নয়নে কাঁদলেন, পাগল হয়ে গেলেন, পাথর হয়ে গেলেন, এই মুকুন্দরাম নিজে মাইকের রেকর্ডিং করা এবং তার ফাঁকে কি করতো সেটা আমি পরে আসছি। প্রদ্যুতের কাছে যাবো। প্রদ্যুৎ, মজার ঘটনা কিছু বলো প্লিজ। মজার নয়, আমি অলৌকিকটা বলবো। আচ্ছা, অলৌকিকটা বলি। সেটা হচ্ছে এই যে এতক্ষণ বলছি না যে কিভাবে নামালাম কাজ, নামিয়েছি তো ঠিক আছে, সেভাবে হলো।
একটা অলৌকিক ঘটনা বলি, সেটা হচ্ছে এই কালু রাজা কালকেতু, এই এনার গলাটা যত শুনছি আমি ওই ওই জায়গায় যাচ্ছি, জঙ্গলে যখন সিংহের সাথে লড়াই করছে, as if আমিই লড়াই করছি, নাহলে তো ওই জায়গাটা তৈরি করা যায় না, আমাকে দেখতে হয় জিনিসটা। করছি 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 সব জায়গায় ঠিক আছে। এবার শেষে মানে দ্বিতীয় পর্বে যখন কালকেতুকে কারাগারে বন্দি করে রেখে দেওয়া হয়েছে, তখন কালকেতু মাকে ডাকছেন, এক মনে ডাকছেন যাতে মা তাকে আশীর্বাদ করেন বা ওই জায়গা থেকে বের করেন। এবার আমি দেখছি হঠাৎ কালকেতু গাইছে পাঁচালির সুরে, মাকে ডাকছে। আমি বললাম সর্বনাশ করেছে, পাঁচালির সুরে, তার মানে তো সুর, তার মানে তো আমাকে পিছনে ব্যাকআপ দিতে হবে, সুরের একটা ট্র্যাক বানাতে হবে, কারণ আমি সৃজনের ওখানে একটা শ্লোকা রেকর্ড করে দিয়েছি অলরেডি, আই হ্যাভ রেকর্ডেড। এবার আমি বললাম যা রে আমাদের কালকেতু তো এটা কি হলো, মানে অন্য স্কেলে করবে। আমি হতবাক যে কালকেতুর যখন গলাটা আনলাম আর সৃজন তোমার গলাটা যখন বসালাম, দেখলাম দুটোই সেম স্কেল। এটা কোনোদিন সম্ভব হতে পারে না, তার কারণ হচ্ছে সে তো কোনো স্কেলের রেফারেন্সেই গান গায়নি, তাকে তো কেউ তানপুরা ধরেনি। আর কালকেতুর একটা সবসময় এটা ওর মনে একটা অবিশ্বাস যে ও একদম বেসুরো গায়, সেটা অবিশ্বাস তুমি কালকেতুকে সুরে গাইতে হবে না, এমনিতেই ওই অবস্থায় বেসুরো ভাবে ওর মনে হয়েছে ও গেয়েছে, সেখান থেকে ও সেটা রেকর্ডিং এ আমাদের এরকম হয় না ন্যাচারালি, আমরা যখন গানের রেকর্ডিংও যাই স্কেল মেনটেন করতে হয়। দাদা অদ্ভুত ভাবে আমাকে এসে শোনালো, প্রদ্যুৎদমকে শুনছিস, মাই গড, মানে দাদা জানেও না আমরা কোন স্কেলে গান গাইবো, সেখানে এমনি স্কেল কি তাই তো আমি আমাদের রাত বিরেতে ফোনটা করো, 2 দিন 3 দিন এইরকম ব্যক্তিগত কথা বলবে না না আসল লোকটার কাছে যাবো। চাপকে প্রথম মাছ 66 পাতা দেখে আমার বললো 66 পাতা দেখে আমাকে প্রদ্যুৎ বলেছিল তুমি এটা 2 এপিসোডে দেবে বুঝলি। 2 এপিসোড করার পরে আমাকে বলেছে তুমি যে আমার কথা শোনোনি, এটা যে 2 এপিসোডেই ভাগ করেছো তার জন্য থ্যাংক ইউ। এই যে প্রদ্যুতের এত ভালো মিমিক্রি করতে পারে, দারুণ, আমি প্রদ্যুৎ শুনছি মনে হচ্ছে। থ্যাংক ইউ। তো ইনিও বলেছিলেন, প্রথমে আমরা জিজ্ঞেস করলেন আমি নারেট করবো, আমি বললাম না তুমি নারেটার নাও, নারেটার দীপ কাইজার বাসু। অবশ্যই আমি দুজনের কথা আর মানে মেনশন করতে চাই, এর মধ্যেই ভুলে যাবো। পাপিয়াদির কথা অনেকে লিখেছে, পাপিয়াদি আসতে পারেনি আজকে। আপনারা জানেন পরশুদিন এখানে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের একটা উৎসব আছে, তো সেটার জন্য সাধারণ মানুষ ব্যস্ত এবং পাপিয়াদির মতো মানুষেরাও ব্যস্ত, জন্য পাপিয়াদি আজকে আসতে পারেনি। সত্যি পাপিয়াদিকে আমরা খুবই মিস করছি। আর অবভিয়াসলি আরেকটা কার কথা বলবো, সুদীপ দা, কলিঙ্গরাজ, অনেকেই আছে, অনিন্দ পুলক ব্যানার্জি, ভানু দত্ত, সুমিত দা আছেন, সবাই 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 যুক্ত আছেন। আচ্ছা, যেটা বলছিলাম, কি বলছিলাম সেটাই ভুলে গেলাম। দ্বীপের কথা বলছি। হ্যাঁ, দীপ কাইজার বাসু, যার কথা বলছিলাম, যাকে দিয়ে গলাটা শুরু হয়, মানে প্রথম কথাটা শুরু হয়। দীপ অসম্ভব ভালো আবহটা তৈরি করে দিয়েছে বলেই কিন্তু পুরো জিনিসটা হয়েছে। তো আমাকে বললো যে নারেটার কে, আমি কি না, নারেটার তুমি না, নারেটার দীপ বাসু। বলো ও আচ্ছা আচ্ছা, কিন্তু গল্পটা পুরোটা তুমিও বলছো, একটা পয়েন্টের পর এটা কিন্তু পুরো তাই না। এইবার তো রেকর্ডিং শুরু হয়েছে এবং সেটা ভাষা, তার ভাব, দর্শন সবকিছু আপনারা জানেন, ওটা অতটা সহজ ব্যাপার নয়। কিন্তু এই মানুষটাকে কখনো আমি যে কোনো চরিত্র হোক, কোনো কঠিন নারেশন হোক, কোনো কিছুতেই তার আগে যে একটা নিজেকে একটা আটকে নেওয়া, একটু এক জায়গায় করে নেওয়া, প্রত্যেকেই সেটা করে, আমি কোনোদিনও দেখিনি। রেকর্ডিং শুরু হলো, হয়তো টানা 1 ঘন্টা 40 মিনিট হলো, আমি বললাম প্লিজ একটা ব্রেক নাও, বেরিয়ে এলাম আমরা। ওই রকম একটা ইন্টেন্স সিনের পর হয়তো মার আবির্ভাব, মার রূপের বর্ণনা দিয়েছে, ওই পুরো জায়গাটা ওইরকম একটা আবহ নিয়ে মাথা থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এসে লোকটা এখানে এলো, এই যে টিভি যেখানে এখন চণ্ডীমঙ্গল চলছে, ওই টিভিটা এরকম নিয়ে রিমোটটা নিয়ে খুব করছে, এবং আমি দেখছি একটা তস্য খাজা 90s এর খারাপ একটা গান চালিয়ে লোকটা জাস্ট র্যান্ডম হু হু করছে। আমি চালিয়ে এসে আমি হতভম্ব হয়ে গেছি। প্লিজ এটা তুমি কেন করো? এর পেছনে কি চলে তোমার মাথায়? না, আমি এটা আরেকজন যে সচক্ষে দেখেছে এই গোটা জার্নিটার সময়, সেই শোভনকে জিজ্ঞেস করছি। শোভনের গলা শুনতে পাবেন। শোভন ইজ হোল্ডিং দ্য ফোন বাই দ্য ওয়ে। শোভন, দ্য ফার্স্ট টাইম ইউ স মি ডুইং দিস, মানে এই স্টুডিও থেকে বেরিয়ে এসে কমপ্লিটলি উল্টো কিছু একটা, মানে উল্টো পাল্টা, মানে চরম উল্টো পাল্টা কিছু একটা দেখছি বা শুনছি, বা ধর কোনো নিউজ চ্যানেলই চালিয়ে দিয়েছি, তো সেই ক্ষেত্রে তোর রিয়াকশন কি হয় শোভন? আই এম আস্কিং হিম, ইউ হিয়ার হিজ ভয়েস। বিষয়টা যেটা হয় যে আমি ভেতরে যখন শুনছি তখন একটা
পুরো একটা ঘোরের মধ্যে আছি, মুকুন্দরাম রেকর্ড করছো বা কোনো ন্যারেশন রেকর্ড করছো, বাহ এই জায়গাটা দারুণ পড়লে, এটা এইভাবে পড়লে, আচ্ছা ঠিক বাইরে বেরিয়ে এসে হ্যাঁ এটা কি মানে, ও আচ্ছা মানে ক্যাপ্টেনকে কি বলবো সেটা একটা বোঝার বাইরে থাকে আর কি। হ্যাঁ ক্যাপ্টেন নিজের মতো করে হ্যাঁ শোন, হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে। না মানে সিরিয়াস নোট, এটা আমি সত্যি সত্যি তোমায় জিজ্ঞেস করতে চাই, বিকজ অনেকেই তো আছে যারা তোমার রিলেশনটা শুনে শিখছে, প্রচুর মানুষ আছে যারা কাজ করছে, এখন কাজ করতে চাইছে। তুমি ওই জোনটাতে প্রথমত নিজেকে নিয়ে যাও কি করে, এবং সেখান থেকে তুমি আবার এরকম সুইচ অন অফ কেন করো এবং কিভাবে করো, এটা যদি একটু ছোট্ট করে বলো। এটা বলা খুব ডিফিকাল্ট আমি জানি। পার্টিকুলারলি একটা জিনিস তো সবসময় মাথায় ঘুরতে থাকে যে যেটা আমি পড়ছি সেটা আমার না নিজের পক্ষে পড়া সম্ভব ছিল না। আমি এটা বহুবার বলেছি, আই উইল সে দিস অ্যাগেন, কারণ আমার মতন আরো অনেকে রয়েছেন যারা এই কন্ডিশনে ভোগেন। সেটা হচ্ছে ADHD, অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। ADHD আমার ডায়াগনোজড আছে, সো আই ক্যানট লাইক সিট স্টিল অ্যাট আ প্লেস ফর লং, বা একটা কাগজ নিয়ে বসে অনেকক্ষণ ধরে একটা পাতা পড়তে আমার অনেকটা টাইম লাগে। আপনাদের যেটা পড়তে 20 সেকেন্ড লাগবে, আমার সেটা পড়তে এবং পড়ে বুঝতে 1 মিনিট লাগবে। তো এটা আমার একটা প্রবলেম, এবং সেটা আই হ্যাভ বিন দেয়ার, ইটস বিন উইথ মি ফর আ লং লং টাইম। আমি বলবো না কবে থেকে, বাট ইটস বিন দেয়ার। এইরকম অবস্থায় আমার সবসময় মাথায় একটা রেসপন্সিবিলিটি থাকে, এবং সেটাকে আমি চাপ বলি না, চাপটা খুব ক্যাজুয়াল একটা শব্দ। আমি বলবো আমার মাথায় একটা রেসপন্সিবিলিটি থাকে, যে যার নামটা এক্ষুনি ফুটে উঠবে, এই যে দেখুন পুনর্কথন ও নাট্যরূপ রাজর্ষি গুপ্ত, যে কষ্ট করে 2024 সালে এটা প্রথম ভেবে 2025 সালে এই স্টুডিওতে, এই ঘরটাতে ঠিক উল্টো দিকে সোফাতে বসে প্রথম এই প্ল্যানটা শেয়ার করেছিল, এবং তারপর আমরা সবাই মিলে এটা নিয়ে ডিসকাশন করে সেই 2025 থেকে আজকে 2026 এপ্রিল, ইট হ্যাজ টেকেন হিম আ লট। আমার কাছে ওটা মনে হতে পারে এত পাতার একটা স্ক্রিপ্ট, মানে ঠিক আছে 66 পাতা, আমি তো এর আগে অনেক কিছু হ্যান্ডেল করেছি, বাট দেন মুকুন্দরামের ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলার জন্য আমার যে রেসপন্সিবিলিটিটা, সেটা শুরু হয়েছে এই লোকের নাম থেকে। সো আই হ্যাভ টু বি ভেরি 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 ক্রিটিক্যাল অফ মাই সেলফ। তো সেটা করতে গিয়ে অজস্র রকমের পারমিউটেশন কম্বিনেশন আমার মাথায় চলে, গলাটা এইদিকে যাবে, গলাটা ওইদিকে যাবে, গলাটা এইদিকে যেতে পারে, ওইদিকে যেতে পারে। নো, ইট ক্যান বি স্ক্যাটার্ড, তাহলে আমি ইনকনসিস্টেন্ট হয়ে যাব। মানে একটা লাইন একভাবে পড়লাম, তার পরের লাইনটা পিচিংই আলাদা হয়ে গেল। তখন প্রদ্যুৎ আমাকে যতই রেসপেক্ট করুক না কেন, গদুলির সঙ্গে আলোচনা করবে এটা নিয়ে, ক্যাপ্টেন কি করেছে বলতো, হ্যাঁ সত্যি সত্যি আলোচনা করবে। সো হি উইল টক। I have that responsibility. Likewise, অন্য সময় গোধূলি যখন একটা অ্যাডাপ্টেড স্ক্রিপ্ট আমাকে দেয়, তখন সেটাকে গো থ্রু করা, এই সমস্ত কিছু ইজ আ ভেরি ল্যাবরিয়াস টাস্ক ফর মি। এবং এটাও আমি বলেছি, আমি স্ক্রিপ্ট আগে থেকে পড়ি না। চণ্ডীমঙ্গল কাব্যর এই স্ক্রিপ্টটাও আমি আগে থেকে এক লাইনও পড়িনি। হ্যাঁ, আপনি যেটা ভাবছেন সেটাই, আমি ফাঁকিবাজ, বাট আমার লজিকটা একটু অন্যরকম। আমি পড়তে পড়তে ডিসকভার করতে 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 একটা গল্পের নারেশন করি। আমি আগে থেকে কোনো ছবি মাথায় পেন্ট করে নিই না, ওই পেন্টিংটা প্রসেসে চলে। তো যদি 5 দিন ধরে আমার একটা নারেশনের জন্য সময় লাগে স্টুডিওর মাইক্রোফোনের সামনে, ওই 5 দিন ধরেই কিন্তু আমি পেন্ট করে যাব। এবং রাত্রিরে যে জায়গায় থেমে পেন্টার খাবার খেতে গেছেন এবং রাত্রে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছেন, আবার সকালবেলা উঠে পেন্টিং রিজিউম করেছেন, ওই তুলির টানটা ততটাই গভীর হবে যতটা সে লাস্ট রাত্রিরে ছেড়ে গিয়েছিল। সো দ্যাট ইজ প্রিসিশন which will come to everybody. It is bound to come, provided you do the same thing every single day. রোগড়ে রোগড়ে করতে হবে। আমার ক্ষেত্রে এরকম একটা ক্যারেক্টার, যদি মুকুন্দরামের মতন চরিত্র, যদি আমি আগামী 1 মাস ধরে ধরুন এইরকমই নারেশন করে যাচ্ছি, আমি তো মরে যাব, সাধু মানুষ হয়ে যাব, যেটা আমি একেবারেই নই। সো আমার তখনই ওটা থাকে যে আই হ্যাভ টু স্ন্যাপ আউট অফ দ্যাট এনভায়রনমেন্ট। এই না যে ওই ভাবটা নিয়ে থাকতে হবে আমাকে স্টুডিও থেকে বেরিয়ে এসে। কারোর সঙ্গে কথা বলছি, সেটা সৃজন জিজ্ঞেস করলো আমাকে, সৃজন জিজ্ঞেস করো কেমন আছো, অনেকক্ষণ ধরে তো রেকর্ড করছিলে ভেতরে, দেখলাম কেমন আছে, অনেকক্ষণ ধরে রেকর্ড করছিল ভেতরে, দেখলে ছিলাম চা খাবে? চা এটা খেতে পারি বটে,
এই ভাব বা আবহটা এত ফেক, ঠিক যতটা ফেক বললাম কমেন্ট সেকশনে। আচ্ছা না, আমি আরেকটা ছোট্ট প্রশ্ন, আমার মজারই প্রশ্ন। টোনের কথা তুমি বললে না, প্রথমেই তো সবাই যারা অভিনয় করেন সবাই জানেন যে একটা চরিত্রে একটা টোন সেট করতে হয়। আগে ওইটা যদি ঠিক না হয় তাহলে আর কিছুই ঠিক হবে না। তোমার ক্ষেত্রে মানে তুমি না সবসময় একটা সরু তারের উপর নিয়ে হাঁটো। তোমার একদিকে তারানাথ, একদিকে নীরেন ভাদুরী, আর একটু এগিয়ে গেলে ভবতারণ চক্রবর্তী, নতুন একটা যুক্ত হয়েছে মুকুন্দরাম। তুমি আলাদা করলে কি করে, ওটা ছুঁড়লে কি করে? এটা আমারও কারণ এটা আমারও প্রশ্ন। একটু এদিক হয়ে গেলে তারানাথ হয়ে যাবে, একটু এদিকে চলে গেলে নীরেন ভাদুরী হয়ে যাবে, মাঝামাঝি একটা জায়গায় লোকটা দাঁড়িয়ে আছে। এটা তুমি বুলসাইটা হিট করলে কি করে? অনেক বছর আগে একটা চরিত্রে অভিনয় করতাম, ধব্বার চরিত্র। ওরে, তুই সেলারকে জিজ্ঞেস করছিস ডিঙি নৌকা থেকে জাহাজ কত বড় হয়? সো ওইটাই আমার ব্যাপারটা, খুব সিম্পল। আমি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা চ্যালেঞ্জকে নিজের মতন করে দেখি, অ্যান্ড আমি সেটা কতটা করে উঠতে পারলাম সেটা ডিপেন্ড করছে আপনারা কেমন করলাম সেটা বললেন। কিন্তু অনেক দিন ধরে, লাস্ট 3 বছর ধরে পার্টিকুলারলি এই রোগটা আমায় ধরেছে। আমার কোনো ব্যক্তিগত প্রশংসার প্রতি কোনো রকমের আকাঙ্ক্ষা নেই আমার মধ্যে, ওটা মরে গেছে। আই অলওয়েজ বিলিভ ইন মাই টিম। আমার টিম এত সলিড ছিল চণ্ডীমঙ্গলে যে আমাকে করতেই হতো, যেটুকু আমি করেছি সেটা আমাকে করতেই হতো, আদারওয়াইজ আই উড হ্যাভ লেট মাই টিম ডাউন। দেবলীনা সেদিনকে গাড়ি পেয়েছিলে কটার সময়? 10:30টার পর। ও দুপুর থেকে এসে রাত 10:30টা পর্যন্ত এই স্টুডিওর ঘরের মধ্যে বসে কোনো খাবার আনাতে পারছি না, তার একটা মূল্য আছে। প্রদ্যুৎ, সৃজন, রাজর্ষি সেদিন প্রত্যেকে যে কন্ট্রিবিউশন দিয়েছে, রাজর্ষি একদম শুরু থেকে, তার একটা বিরাট মূল্য আছে। তো সেই সমস্ত কিছু নিয়ে যদি তুমি স্টুডিওয়ে ঢোকো না, তোমার গলার টোন অটোমেটিকলি সেই সেট করে দেবে। If you think about the responsibilities you're carrying, I'm carrying the responsibility of Srijan contributing to this project. Pradyut, even Ronak, by the way, no animals were hurt during the এটা আমাদের বলা হয়নি, কিন্তু সত্যি সত্যি আমরা এটা বলা হয়নি, no animals were hurt during the recording of it. মানে এই যে কালকে তো ঘোরাচ্ছে এরকম করে ফেলে দিল, না 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 না, এগুলো ভোকাল গ্রাফিক্স। এগুলো আমরা কিছুই করিনি। আচ্ছা, আমি চট করে আরেকবার থ্যাংক ইউ বাকি অনেককে বলার আছে যারা আজকে এখানে নেই। সুদীপ মুখার্জি, যিনি কলিঙ্গরাজের চরিত্রে অভিনয় করেছেন, ভারু দত্তের চরিত্রে অনিন্দ্য পুলক ব্যানার্জি, শিব এবং পার্বতী দুজনেই আজকে নেই। শিবের চরিত্রে সুমিত সমাদ্দার এবং দেবী চণ্ডীর ভূমিকায় পাপিয়াদি, নারেটর দীপ, আর কাকে কাকে মিস করলাম? আরো আমাদের বিরাট কোরাস টিম, দীপম, কৃষ্ণ, ইমন, দীপঙ্কর চক্রবর্তী, আরো অনেকে, তাদের সবাইকে থ্যাংক ইউ। একটা বড় থ্যাংক ইউ, প্রচুর মানুষ বলেছেন পোস্টার দুটো অসাধারণ হয়েছে। সো আমাদের যে Join the dots. এবং অবভিয়াসলি আলতামাস অল্টো, কারণ আমি আজ পর্যন্ত ওকে যা বলেছি ও ঠিক ব্যাপারটা বুঝে নেয়। আমি ওকে খুব বাজে ব্রিফ দিই, মানে আমি যে ব্রিফটা দিই সেটা বুঝে, সেটা শুনে একটা পাতাও আঁকা যাবে না, কিন্তু ও ঠিক ব্যাপারটাকে বুঝে আমার বলতে কি এরকম কিছু চাইছিস, আমি এরকমই কিছু চাইছি। তো তাদের সবাইকে একটা বড় থ্যাংক ইউ। সময় আমাদের প্রায় শেষ। প্রচুর লোক জিজ্ঞেস করছেন পরের সপ্তাহের গল্প কি আসছে। আর লাস্ট কথা আছে, দুজনের দুটো লাস্ট কথা হয়ে যাক। লাস্ট কথা কি? মানে ঠিক আছে, লাস্টের আগে ঘটনাটা হচ্ছে কানে বসে শুনছি যে সবাই নাকি গানগুলো চাইছে আর কি আলাদা করে, তাই না? হ্যাঁ, গানগুলো সবাই আলাদা করে সবাই পাবে। চাইছে। একটু ধৈর্য ধরুন, গানগুলো সত্যি সত্যি আলাদা করে। বাই দ্য ওয়ে, অঙ্কিতা আমাকে সেদিনকে ফোন করে বলছে, দাদা তুমি যে গানের সুরগুলো আমায় করে দিচ্ছ না, আমাকে রিসেন্টলি অনেক কেউ ফোন করছে তুমি খুব ভালো গাইছো। আমি বললাম ছেলে নামে? বললো ছেলেরা। আচ্ছা বুঝলাম, ঠিক আছে, আর তোকে গান দেবো না। নির্বাচনে সুন্দরী এক মিনিট পর ওর রিঅ্যাকশন। তো যাই হোক, আপনারা চণ্ডীমঙ্গলে যতগুলো গান শ্লোকা শুনেছেন সব কটা আপনারা একটা পুরো একটা সেটে জিউক বক্সে পুরো পাবেন, এবং খুব তাড়াতাড়ি পাবেন। গানের কাজগুলো চলছে, মানে ফাইনাল মিক্স মাস্টারিং এর কাজ চলছে, খুব শীঘ্রই পাবেন। সাধু আমার একটাই কথা বলার আছে, আপনারা শুনেও নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন, এই আড্ডা থেকেও নিশ্চয়ই বুঝলেন, এখানে যেটা হয়েছে চণ্ডীমঙ্গলের সময় দুর্গাপুজোই হয়েছে। এবার দুর্গাপুজোতে একটা বিরাট টিম ওয়ার্ক,
সেখানে প্রত্যেকে নিজের নিজের কাজটুকু যথাসর্বস্ব সেরাটুকু ঢেলে না দিলে উইথ ফুল কনভিকশন হয় না। আমার নিজের যেটুকু কাজ ছিল স্ক্রিপ্টটা লেখা, পুনর্কথন করা, মূর্তিটা গড়ে আমি দিয়ে দিয়েছি। এরা সবাই মিলে তাদের প্রাণ প্রতিষ্ঠা করেছেন, আপনারা সে পুজো দেখতে এসেছেন। যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভালো লেগেছে, এটা তো নতুন করে আর কিছু বলার নেই। মায়ের কৃপা, এমন ভালো লাগা বজায় থাকুক আপনাদের। ধন্যবাদ। আচ্ছা, আর তুমি কিছু বলবে? আমি শেষের দিকে যাই। হ্যাঁ, শেষ হয়ে গেছে, আর আমাদের কিছু বলার নেই। আপনারা প্লিজ শুনুন সেকেন্ড এপিসোডটা। আমি এটা চাই, আমি শেষ যখন হচ্ছে আমি চাই যে কালকে তো ফুল্লরা একটু ওই ভাষায় আমাদের কিছু না শোনাবে। না, হ্যাঁ, প্লিজ প্লিজ। এখন কালকে তো নয় না, এখন কালকে তো ও আচ্ছা, নয়। অন্য কিছু সেটাই চলে সেটাই গেছে। ওটা দিয়ে ক্লোজ হবে। ওটা ওটা দিয়ে দিয়ে, close okay, করতে আসছি। okay. তার আগে বলে দিই, আর আমাদের আর কিছু বলার নেই, বাট আপনারা থ্যাংক ইউ সো মাচ। সব থেকে বড় থ্যাংক ইউটা আপনাদের, কারণ সত্যি সত্যি আমরা যে দুঃসাহসটা দেখিয়েছি আপনারা সেটাকে প্রশ্রয় দিয়েছেন এবং ভালোবেসেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কারণ আপনারা জানেন যে কি পরিস্থিতি চারদিকে রয়েছে, সেখানে দাঁড়িয়ে আপনাদের এই অ্যাপ্রিসিয়েশন সত্যি সত্যি আমাদের খুব খুব ভালো লেগেছে। সো থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে প্লিজ সবাইকে শোনাবেন, কারণ এটা সত্যি আমাদের প্রথম মিউজিক্যাল, তো অনেক পরিশ্রম দিয়ে করা। এবার আসি পরের সপ্তাহের গল্প। প্রশ্ন করতে আরম্ভ করেছেন তো, এই সপ্তাহে? পরের সপ্তাহে মানে এই শনিবার কি গল্প আসতে চলেছে? এই সপ্তাহে যিনি আসতে চলেছেন তারই গল্প আসতে চলেছে, তারই জীবনই আসতে চলেছে। আপনার নামটা কি? অপূর্ব কুমার রায়। যারা এখনো বুঝতে পারলেন না, রাত 9টায় বুঝে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।